আসসালামু আলাইকুম। ওকে, খুব সংক্ষেপে আজকের প্রেস ব্রিফিং নিয়ে কিছু কনফিউশন আছে স্টুডেন্টদের। আমি চেষ্টা করব কনফিউশনগুলো দূর করার, অন্তত আমি যতটুকু বুঝেছি। তো যাই হোক, লাইভ স্টার্ট হয়ে গেছে, পরিচিতদের একটু জানিয়ে দাও যে শুরু হয়ে গেছে, যেহেতু 4-5 মিনিট লেট হলো। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, যেহেতু শিক্ষামন্ত্রীর যে ওই লাইভটা অনেক বড় ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ছিল, সো ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন গ্রুপের শুধুমাত্র পোস্ট পড়ার অপেক্ষায় ছিল যে এত বড় লাইভ শুনবো না, আসলে সারাংশ কি সেটা আমরা যে কোনো গ্রুপ থেকে জেনে নিব। এ কারণেই কিছু গ্রুপ প্রথমে একটু উল্টাপাল্টা নিউজ দেয়, অনেকে কনফিউজড হয়। এর মধ্যে যারা পুরো লাইভটা শুনেছে তারা আবার সেটাকে শুধরিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে, মাননীয় মন্ত্রী যা বলেছেন এটা আসলে আমরা যে কেউ যদি ওনার লাইভটা শুনি প্রত্যেকেরই বোঝার কথা। এখানে অস্পষ্ট করে উনি শুধু একটা জায়গায় বলেছেন, সেটা আমার কাছে অস্পষ্ট, বাট আমি আমার ওই সিক্স সেন্স কাজে লাগিয়ে হয়তো বা আনসার করব। কিন্তু বাদ বাকি সব জিনিসগুলো কিন্তু খুব ইজি ছিল, মানে সহজে বোঝার মতো ছিল। আমি মূলত আজকে সেই বিষয়গুলো বলার পাশাপাশি যেটা বলবো যে আসলে আমাদের কি করতে হবে, কারণ মাননীয় মন্ত্রী যা বলেছেন সেটা তো আমরা বুঝেই গেছি যে আসলে উনি কি বলেছেন, এবং অলরেডি আমরা বিভিন্ন লেখালেখির মাধ্যমে বুঝে গেছি। তাহলে আমার উদ্দেশ্য সেইগুলো বোঝানো না, তারপরেও সেখানকার 2-1টা প্রশ্ন তোমাদের থাকবে, সেগুলো আমি বলে দিব। আমার উদ্দেশ্য মূলত আসলে করবোটা কি, এইচএসসি 21 করবোটা কি, এইচএসসি 22 করবোটা কি, এইচএসসি 23 করবোটা কি। ওকে, আর 20 তো আল্লাহর রাস্তে আমার কাছে মনে হয় যে সবচেয়ে টেনশনের ব্যাচ হচ্ছে তারাই, যারা চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, কিন্তু যারা চান্স পায়নি সবচেয়ে কষ্টে আছে তারাই। কিন্তু তাদের তো একটা অন্তত হবে, অ্যাডমিশনের তো কিছু একটা হবে। ওকে, তাহলে প্রথমে আমি কিছু কমন প্রশ্নের আনসার দিই। যেমন আমাকে এইচএসসি 22 থেকে কিছু স্টুডেন্ট জানালো যে ভাইয়া তাহলে আমিও এখন 4th সাবজেক্টটা চেঞ্জ করব। তাহলে আমি 4th সাবজেক্ট আসলে এই বিষয়টা নিয়ে বলি। আমি যখন রেজিস্ট্রেশন হয়, তোমরা যারা এবার ফার্স্ট ইয়ার আছো, সামনে সেকেন্ড ইয়ার উঠে যাচ্ছ, তো তখন কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম যে এই 4th সাবজেক্টটা একটু চিন্তা ভাবনা বা হিসেব করে দিও। কেন বলেছিলাম, এবং আমি আজকেও এই একই কথা বলবো, কারণ এখানে যদি এসএসসি 21-এর কেউ দেখে থাকো আমার ভিডিওটা, সেটা হচ্ছে যেহেতু এই অপশনটা আছে, তাহলে এসএসসি 22 যারা ভুল করেছো তাদের এখন তাড়াহুড়া করতে হবে না। ফর্ম ফিল আপের আগে আগে তোমরাও কলেজে রিকোয়েস্ট করে হয়তোবা ওটার জন্য কিছু পেমেন্ট দিয়ে তোমরা চেঞ্জ করতে পারবা। তাহলে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে 4th সাবজেক্ট সিলেক্ট করার বেলায়? 4th সাবজেক্ট কোন স্টুডেন্ট যদি নির্বাচন করতে চায় যে সে বায়োলজি নিবে না ম্যাথ নিবে না পরিসংখ্যান নিবে, এটার আগে তাকে অন্তত নির্বাচন করা উচিত যে সে মূলত ডাক্তারি পড়তে চায় না সে মূলত ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমরা অ্যাডমিশন প্রিপারেশনটা স্টুডেন্টদেরকে 2 ভাবে নিতে বলি। একটা হচ্ছে যে যদি তুমি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে তোমাকে ম্যাথটা পাশাপাশি রাখতে হবে। ঠিক আছে, তুমি যার কাছেই পড়ো তোমাকে ম্যাথটা রাখতে হবে, তাহলে তুমি রিস্ক ফ্রি। অর্থাৎ কোনো কারণে যদি তোমার মেডিকেলে চান্স না হয়, তোমার আরো অনেক দুয়ার খোলা। অনুরূপভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদেরকে আমরা বলি যে তুমি অবশ্যই বায়োলজিটা সাথে রাখো, তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং কোনো একটা ইউনিভার্সিটিতে না হলেও অনেক দুয়ার খোলা। যেমন এবছরও অনেক স্টুডেন্ট, অনেক বলবো না, বাট আমার 5-7টা নাম এই মুহূর্তে মনে পড়ছে যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল কিন্তু তাদের মেডিকেলেও হয়েছে। এর মধ্যে কেউ মেডিকেলে ভর্তি হয়েছে, কেউ আবার হয়নি। আবার যে মেডিকেলে ভর্তি হয়েছে এমনও একটা স্টুডেন্টের খবর জানি, সে বুয়েটের প্রিপারেশন নিচ্ছে কিন্তু তার কিন্তু অলরেডি মেডিকেলে হয়ে আছে। তার মানে হচ্ছে আমাদের কখনোই, অন্তত এখনকার পরিস্থিতিতে, শুধু মেডিকেল শুধু ইঞ্জিনিয়ারিং টার্গেট নেওয়া যাবে না। আমি যদি মেডিকেল টার্গেট নেই তাহলে অবশ্যই আমাকে ম্যাথটাও রাখতে হবে, আমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট নেই
আমাকে বায়োলজিটা রাখতে হবে, তাহলে আমি অলওয়েজ রিস্ক ফ্রি থাকবো। আচ্ছা, এখন আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, সেটা ছিল এরকম যে কোনো স্টুডেন্ট যদি ফোর্থ সাবজেক্ট, ধরো আমার টার্গেট হচ্ছে আমি ডাক্তারিই পড়বো, তাহলে আমি যদি ফোর্থ সাবজেক্ট হিসেবে ম্যাথস নেই এবং আমার যদি কম্পালসারি হচ্ছে বায়োলজি হয়, এতে আমার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাকে তো বায়োলজি প্রিপারেশন নিতেই হবে। তো তার আগে একটু বলে রাখি, বায়োলজি যদি আমার ফোর্থ সাবজেক্ট হয়, আমার কিন্তু মেডিকেল পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। আমি রিপিট করছি, আমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয়, যেমন অনেকেই তোমরা চিন্তা ভাবনা করছো, হায় আল্লাহ আমি তো ডাক্তারি পড়বো, আমার তো বায়োলজি আমি 4 নাম্বার মানে অপশনাল করছি, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। নো নিড, তোমাকে চেঞ্জ করতে হবে না। তুমি অবশ্যই মেডিকেল পরীক্ষা দিতে পারবা, তোমার বায়োলজি ফোর্থ হোক আর যাই হোক। আমারও কিন্তু ম্যাথ ছিল মেইন সাবজেক্ট। আচ্ছা, তাহলে কেন ডাক্তারিতে মানে মেডিকেল প্রিপারেশন নিলে কেন আমার বায়োলজিটা মেইন করতে হবে, বা মেইন করলে আমার সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে ভাইয়া, যখন তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, মনে করো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ক ইউনিটে পরীক্ষা দিবা। সো ক ইউনিটের একটা নিয়ম হচ্ছে যে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি নিতে পারবা। তাহলে লক্ষ্য করো তো ভাইয়া, তুমি যদি মেডিকেলের জন্য টার্গেট নিয়ে থাকো, তাহলে তোমাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে। এখন ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিরও পরীক্ষা দিবা, কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কখনো কখনো আগেও কিন্তু হয় মেডিকেলের। তাহলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য তোমার যদি ফোর্থ সাবজেক্ট কি বলে ম্যাথ থাকে, তুমি তো ম্যাথ প্রিপারেশন ধরো ভালো মতো নাও নাই, আর যদি নিয়ে থাকো তো আলহামদুলিল্লাহ, বাট যদি তুমি ম্যাথ প্রিপারেশন না নিয়ে থাকো, তোমার কিন্তু একটা অপশন থাকছে এর পরিবর্তে ইংরেজি অথবা বাংলা নেওয়ার। তো যেহেতু তুমি ইংরেজি মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে খুব ইজিলি কিন্তু তুমি ইংরেজিটা ওই ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে ইংরেজি কিন্তু নিতে পারছো, অথবা বাংলা চাইলেও কিন্তু তুমি নিতে পারছো, কিন্তু এই ম্যাথ রিলেটেড জিনিসগুলোতে তোমাকে কিন্তু যেতে হলো না। বাট কোনো কারণে যদি তোমার টার্গেট হয় তুমি মেডিকেলে পড়বা, তুমি মেডিকেল কোচিং করছো, ম্যাথ কখনো টাচই করো নাই, এখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তাহলে তোমার কিন্তু মোটামুটি পরীক্ষা দেওয়াই হবে। কেননা তোমার যেহেতু ম্যাথ হচ্ছে কম্পালসারি, তোমাকে ম্যাথ অ্যাটেন্ড করতেই হবে। তখন বায়োলজির পরিবর্তে হয় বাংলা না হয় ইংলিশ, তো সেক্ষেত্রে তো তুমি বায়োলজি নিবা। সো এইরকম কিছু ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলি যে যদি তোমরা একদম ডিটারমাইন্ড হও যে তুমি ভবিষ্যতে মেডিকেল কোচিংই করবা, তাহলে অবশ্যই অবশ্যই তুমি বায়োলজিটাকে মেইন করো, ম্যাথটাকে ফোর্থ সাবজেক্ট করো। তার মানে এই না যে বায়োলজি ফোর্থ সাবজেক্ট হলে তুমি মেডিকেল পরীক্ষা দিতে পারবা না, তার মানে কিন্তু মোটেও এই না। ঠিক আছে, তো আশা করছি যে যারা ফোর্থ সাবজেক্ট নিয়ে টেনশনে আছো, যেমন যাদের অনেকেই আছো তোমরা, তোমাদের টার্গেট হচ্ছে মেডিকেল কিন্তু তোমাদের কম্পালসারি হচ্ছে ম্যাথ, তো এই পরিস্থিতিতে এইচএসসি 21 ব্যাচ তোমরা চেঞ্জ করবা কিনা? এখন আমি বলবো চেঞ্জ করবা। কেন বলবো? আমি খুব বিষয়টাকে আবার মনে হয় গোলায় ফেললাম। মনে করো আমি এইচএসসি 21 পরীক্ষা দিব, আমার স্বপ্ন আমি মেডিকেলে পড়বো, আমি মেডিকেল কোচিংয়েও ভর্তি হয়ে গেছি, ঠিক আছে, আমি ফাহাদ ভাইয়ের কাছেও অ্যাডভান্সে ভর্তি হয়ে গেছি, আমার স্বপ্নই মেডিকেল, কিন্তু আমার মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ। যদি আজকের ঘোষণাটা না হতো, আমি বলতাম নো নিড, তোমার চেঞ্জ করার দরকার নাই, কারণ তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি হলেও তোমার কোনো সমস্যা নাই। কিন্তু আজকের ঘোষণার পর আমি চেঞ্জ করতে বলবো। কেন? কারণ দেখো, তোমার তো ধ্যান জ্ঞান হবে বায়োলজি, কিন্তু তুমি জানো তোমার ডিসেম্বরের সেকেন্ড উইকে হবে পরীক্ষা, যদি আল্লাহ তাআলা এই করোনাটাকে একটু কমিয়ে দেয়, তাই না? তাহলে তোমার ডিসেম্বরের সেকেন্ড উইক মানে এখনো 5 মাসের মতো। তুমি দেখো, তুমি যেহেতু জানোই তোমার এই 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, তাহলে এই 5 মাস কিন্তু তুমি শব্দ হচ্ছে 5 মাস তুমি কিন্তু এই 3টা সাবজেক্ট নিয়েই থাকবা, তাই না? তাহলে তোমার টার্গেট স্বপ্ন হচ্ছে মেডিকেল, কিন্তু তোমাকে এখন ম্যাথ নিয়েই থাকতে হচ্ছে এই 5 মাস। ব্যাপারটা খুবই প্যারাদায়ক। তাহলে যদি তোমার কম্পালসারি বিষয় হতো বায়োলজি, তাহলে এখন কিন্তু ম্যাথ নিয়ে তোমাকে একদমই প্যারা নিতে হতো না, জাস্ট প্যারা নাই চিল এর মতো, তাই না? ওকে, তাহলে এ কারণেই তুমি তোমার সাবজেক্টটা চেঞ্জ করতে পারো। তবে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা চালাক তারা 4টা সাবজেক্টই পড়বে। আমি আবারও বলছি,
তোমরা ফোর্থ সাবজেক্ট যাই চেঞ্জ করো, এটা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলো, তারা একটা নির্দিষ্ট ফি নিয়ে চেঞ্জ করে দিবেই, 100% দিবে। এরকম ঘোষণার পর তো আরো দিবে, অবশ্যই দিবে, ইনশাল্লাহ দিবে। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে দিবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার অবশ্যই 4টা সাবজেক্ট পড়তে হবে। কেন? কারণ হচ্ছে ভাইয়া, তুমি যেহেতু বিজ্ঞান বিভাগে পড়ো, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যদি পরীক্ষা দাও, মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা রিলেটেড খুব ভালো ভালো সাবজেক্টে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা। এখন তুমি যদি ভাইয়া এখন বায়োলজি না পড়ো অথবা ম্যাথ না পড়ো, তাহলে তুমি মনে করলা যে আমার তো ম্যাথ অপশনাল, ওয়াও, তাহলে আমি বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বো। তাহলে লক্ষ্য করো তো ভাইয়া, এই নেক্সট 5 মান্থস, নেক্সট 5 মাস তুমি ম্যাথ টাচই করলা না। এতদিন কি পড়াশোনা করছো আল্লাহ তাআলাই ভালো জানে, তুমিই ভালো জানো। আরো সামনের 5 মাস তোমার ফোর্থ সাবজেক্ট ম্যাথ, তাই তুমি ম্যাথ টাচই করলা না। ডিসেম্বরের 2nd উইক করোনা আর ভালো হলো না, মাননীয় মন্ত্রী ঘোষণা দিলেন তোমরা অটো পাস। অস্বাভাবিক কিছুই না, যা অ্যাসাইনমেন্ট করছো এবং আগের রেজাল্টের উপরই তোমাদের পাস, কোনো পরীক্ষা হলো না। তাহলে লক্ষ্য করো তো, তোমাদের যেহেতু অটো পাস হয়ে গেল, তার মানে আর 3 মাসের মধ্যেই তোমার এখন অ্যাডমিশন, তাই না ভাইয়া? তাহলে 3 মাসের মধ্যে অ্যাডমিশন, তুমি কিন্তু আর ম্যাথ পড়ার টাইম পাইলা না। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি তোমার টার্গেট হচ্ছে মেডিকেল, কিন্তু ভাইয়া আমার টার্গেট মেডিকেল, আমরা যে মেডিকেলেই চান্স পাবো এটা তো 100% শিওর না, কত প্রতিযোগী, তাই না ভাইয়া? তাই আমাদের তো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু তুমি কিন্তু আর মেডিকেলের পাশাপাশি ওই ম্যাথটা কিন্তু এই 3 মাসে তোমার জন্য সো টাফ হবে, কারণ এতদিন খুব একটা ভালো করে পড়ো নাই। এই যে 5টা মাস হয়তো বা ভালো মতো পড়তা, সেটাও থমকে গেল ওটা ফোর্থ সাবজেক্ট হিসেবে। ফাইনালি কিন্তু তোমার একটা মানে ধরা খাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। এ কারণে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের ফোর্থ সাবজেক্ট যেটাই হোক, একটু ওটার প্রতি কম সময় দাও, কিন্তু সময় দিও, এটা হচ্ছে আমার কথা। আর একটা জিনিস, তোমরা যারা বলতেছো অটো পাস চাই, আচ্ছা ভাইয়া তোমাদের তো অটো পাস দিয়েছে, এখন পর্যন্ত অর্ধেক অটো পাস দিয়েছে। আমি তো মনে করি অর্ধেক না, তোমাদের সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, এই 4টা, আর এপাশে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা হায়ার ম্যাথ। তাহলে বায়োলজি, হায়ার ম্যাথের একটা নিলে তার আরেকটা চলে গেল এখানে, তাহলে 5টা সাবজেক্টে তো অলরেডি তোমরা অটো পাস হয়ে গেছো ভাইয়া, তাই না ভাইয়া? তাহলে তোমাদের কিন্তু এমন না যে অটো পাস দেয়নি, তোমাদের অটো পাস কিন্তু অলরেডি দিয়েই দিয়েছে 5টা সাবজেক্টে, বাংলা, ইংরেজি, কি বলে আইসিটি, আর হয় বায়োলজি না হয় কি জেনারেল ম্যাথ। তাহলে ভুল বললাম কিনা, যাই হোক, এই 4টা বা 5টা সাবজেক্টে কিন্তু তোমরা অটো পাস পেয়ে গেছো। সো তোমাদের এখন বাকি আছে 3টা সাবজেক্ট। এই 3টা সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা হবে, কিন্তু সেটাও 100% না, ইট ডিপেন্ডস অন এ কোভিড সিচুয়েশন। ওকে, তাহলে কোভিড পরিস্থিতি কি হবে তার উপর ডিপেন্ড করবে। তার মানে তুমি এটাও ধরে নিয়ে রাখো যে হয়তোবা আমার প্রায় 50% বিশ্বাস যে হয়তোবা এই যে অ্যাসাইনমেন্ট করছো, এটা আগের রেজাল্টের উপরই তোমাদের একটা রেজাল্ট হয়ে যাবে, কারণ যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে হয়তোবা পরীক্ষা হবে না। তবে হওয়ারও একটা 50% পসিবিলিটি আছে। কেন? কারণ তোমাদের পরীক্ষার সংখ্যা তো খুবই কম, তাই না? মাত্র 3টা সাবজেক্টের 2টা করে পেপার হলে 6টা পেপার, 6টা পেপারের জন্য তুমি 6 দিন পরীক্ষা দিতে যাবা। এমনও হতে পারে 2 পেপার মিলে একসাথে পরীক্ষা নিতে পারে, কারণ আজকের কিন্তু একটা খুব সুন্দর ঘোষণা দিয়েছে, তোমাদের মার্কস কমিয়ে দিচ্ছে। তো মার্কস কমিয়ে দেওয়া মানে কি ভাইয়া? মার্কস কমিয়ে দেওয়া মানে প্র্যাকটিক্যালে 25 থাকতো আর এখানে 75 থাকতো, তাহলে 75 মার্কে পরীক্ষা না হয়ে সেটাকে কমিয়ে আনবে। এখন কমিয়ে কত আনবে সেটা বলে নাই। এখন তোমরা যে যারা ভাবছো তাহলে কি মার্কস কমাবে মানে কি শুধু এমসিকিউ নিবে? কেন ভাই, মার্কস কমালে কি এমসিকিউ সিকিউ নেওয়া যায় না? অবশ্যই যায়। আগে যেমন তোমরা 5টা প্রশ্ন দিতা, 5 10 50 মার্ক থাকতো, এমসিকিউতে 25 মার্ক থাকতো, 50 আর 25 কত হয়? 75। এখন যদি মনে করে যে মার্কস কমিয়ে 50 মার্কের পরীক্ষা নিবে, তাহলে হয়তো বা এমসিকিউ হবে 20 মার্কসের, আর সিকিউ হয়তো বা 3টা লিখতে হতে পারে। সো 3 10 30 আর 20 50, এই ব্যাপার। কিন্তু এমসিকিউ সিকিউ উভয়টাই থাকবে। এখন
এটাও কিন্তু এটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে শুধু এমসিকিউ শুধু সিকিউ মোটেও না, এমসিকিউ সিকিউ দুটোই থাকবে। তাই তোমাদের প্রিপারেশনটা ওভাবেই হওয়া উচিত, কারণ কোনোভাবে যদি এমসিকিউ বাদ দিত তাহলে তো অ্যাডমিশনে আরো বেশি ধরা খাইতা, তাই না ভাইয়া? তাহলে আশা করছি ফোর্থ সাবজেক্টের বিষয়টা ক্লিয়ার হয়েছে, এমসিকিউ সিকিউ এর বিষয়টা ক্লিয়ার হয়েছে। এছাড়া আর কারো কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি নিয়ে আমার মেইন আলোচনা যে আমরা আসলে এখন পড়বো কিভাবে, বিশেষ করে আমি ফোকাস করব এসএসসি 21-কে, 22-এর জন্য আমি বলবো, দেন আমি 23-এর জন্য বলবো, বাট মেইন ফোকাসে থাকবে 21 এবং 23। ওকে, এবার আমি তোমাদের কিছু প্রশ্নর আনসার দেই। কেউ যদি আগে প্রশ্ন করে থাকো প্লিজ প্রশ্নগুলো রিপিট করো। অ্যাডমিশন কি শর্টে হতে পারে? আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি। আমার আগে একটা ধারণা ছিল যে অ্যাডমিশন শর্টেও হতে পারে, ফুলেও হতে পারে, কিন্তু এখন আমার এই ধারণাটা একদমই মোটামুটি এবার 90%-এর কাছাকাছি যে অ্যাডমিশন কখনো শর্টে হবে না। কেননা তোমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথ আর বায়োলজির মধ্যে যে কোনো একটার উপর তো পরীক্ষাই হচ্ছে না। আর রিপিট, তোমাদের ম্যাথের উপর জেনারেল ম্যাথের উপর পরীক্ষা হচ্ছে না, আর বায়োলজি এবং হায়ার ম্যাথের উপর তোমরা যে কোনো একটার উপর কিন্তু পরীক্ষা দিচ্ছ না। কেউ বায়োলজি দিবা না, কেউ হায়ার ম্যাথ দিবা না। তাহলে এইগুলো কি অ্যাডমিশনে থাকবে না? থাকবে। তাহলে যেখানে তুমি অ্যাডমিশনের একটা সাবজেক্ট থাকবে কিন্তু সেটার উপর তুমি পরীক্ষাই দাওনি, তাহলে ওটার তো আলাদা কোনো সিলেবাস তোমাকে পড়তে হচ্ছে না, যদিও শর্ট সিলেবাস দিয়েছে। তাই আমার কাছে মনে হয় যে এই আশাটা না করাই ভালো। এবং আমি আমার আগের ভিডিওগুলোতে একটা জিনিস বলেছিলাম যে ভাইয়া তোমরা একদমই ভয় পাও না, তোমাদের কিন্তু অ্যাডমিশন আসতে আসতে এখনো কিন্তু 9 থেকে 10 মাস বাকি। এবং আমি কিছুদিন আগেও আমার প্রাইভেট ব্যাচে আমি সেই কথাগুলো বলেছি, কারণ 5 মাস পর যদি তোমার এইচএসসি রেজাল্ট দেয় তাহলে এরপরে তো বাকিগুলো আস্তে আস্তে, এইচএসসি রেজাল্ট না, 5 মাস পর তোমাকে জানাবে তুমি অটো পাস না তোমার পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হলে সেই পরীক্ষার রেজাল্ট দিতে আরো 2 মাস মিনিমাম, তাই না? আর অটো পাস দিলে সেই অটো পাসের জন্য রেজাল্ট তৈরি করতেও তো 2 মাস লাগবে, তার মানে 7 মাস গেল। দেন আবার সার্কুলার দিয়ে পরীক্ষা নিতে, তাহলে তুমি মিনিমাম 10 মাস পাচ্ছ। সো তোমরা কেন ভয় পাচ্ছ আমি একদমই বুঝতে পারছি না। হ্যাভ এ রিল্যাক্স, তাই না? হ্যাঁ, সিও নট ফর মাইন্ড, ব্যাপারটা এরকমই যে আসলে চিন্তার কোনোই কারণ নাই। কারণ তোমরা ভাবছো আল্লাহ 5 মাস পর, ভাই 5 মাস পর তোমার যা হতে যাচ্ছে এটার জন্য তোমার মতো স্টুডেন্টদের খুব একটা পড়তে হবে না। কারণ তোমরা যারা এতদিন হালকা পাতলাও পড়ছো, আচ্ছা ধরে নিলাম কিছুই পড়ো নাই, ভাইয়া মাত্র 3টা সাবজেক্ট, বায়োলজিতে 24টা অধ্যায়, 24টা অধ্যায়ের মধ্যে মাত্র 10টা অধ্যায় দিছে ভাইয়া, 10টা অধ্যায়ের উপর 10টা অ্যাসাইনমেন্ট হবে। তার মানে তুমি ভাবতে পারো তুমি জিন্দেগিতে বায়োলজি পড়ো নাই, এখন তুমি বায়োলজি শুরু করলা, তুমি তারপরে বায়োলজি পরীক্ষা দিয়ে A+ পাওয়া। কারণ এই বায়োলজি 10টা অধ্যায় থেকে তোমার 10টা অ্যাসাইনমেন্ট হবে। এই অ্যাসাইনমেন্ট 10টার জন্য পড়লেও তোমার বায়োলজি এত ভালো প্রিপারেশন হবে, ইন্টারমিডিয়েটের জন্য তোমার আর কিচ্ছু পড়তে হবে না, তাই না? সো এ কারণে আমার কাছে মনে হয় একদমই টেনশনের কোনোই কারণ নাই, এবং অলওয়েজ হ্যাভ আ রিল্যাক্স, ঠিক আছে? এবং আমার ওই কথাটা খুবই ভালো লাগছে। আমি তোমাদের মতো স্টুডেন্ট হলে আমি সবসময় বলতাম হ্যাভ এ রিল্যাক্স, অথবা 3 ইডিয়টস এর একটা ছিল না, হ্যাঁ, অল ইজ ওয়েল, ব্যাপারটা এরকমই। সো একদমই টেনশন করো না। আমি সবসময় বলি যে ইন্টারমিডিয়েটে তোমার ভালো রেজাল্টের দায়িত্ব গভর্নমেন্টের, তোমার না। তোমাকে ভালো রেজাল্ট করতে হবে অ্যাডমিশনে। কারণ তুমি যতই A+ পাও, অটো পাস পেয়ে হোক, অ্যাসাইনমেন্ট হোক, পরীক্ষা দিয়ে হোক, এই A+ এর কোনো ভ্যালু নাই যদি না তুমি একটা ভালো জায়গায় চান্স পাচ্ছ। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাই তোমার ধ্যান জ্ঞান সবকিছুই হবে এখন অ্যাডমিশন কেন্দ্রিক। তুমি যখন অ্যাসাইনমেন্ট জমা দিবা, তাহলে বায়োলজির 10টা অধ্যায়ের যখন অ্যাসাইনমেন্ট জমা দিবা, তখন ওই 10টা অধ্যায় পুরোপুরি রিভাইজ করবা, তারপর বাকিগুলোও তুমি পড়তে থাকবা। তোমার ধ্যান জ্ঞান হবে অ্যাডমিশন। সেটা তুমি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে ওই অনুযায়ী তোমার ধ্যান জ্ঞান হবে। তোমরা যদি এখন মনে করো যে হায় আল্লাহ 5 মাস পর আমাদের বিশাল পরীক্ষা, আরে বিশাল না, এটা একটা ছোট অতি ছোট পরীক্ষা। অ্যাসাইনমেন্ট তো দেখা লিখবা, কিন্তু প্লিজ দেখা লিখলেও জিনিসগুলো যাতে একটু একবার করে পড়ার ট্রাই করবা। তোমার এটা খুবই ছোট একটা পরীক্ষা, এটা একদমই বিশাল না। যে সকল স্টুডেন্ট এই ডিসেম্বরের 2য় সপ্তাহের পরীক্ষাটাকে বিশাল ভাবে নিবে, সেই শালার ভাইরা কি করবে জানো? তারা শুধুমাত্র এই 3টা সাবজেক্ট পড়বে এবং কিছুদিন পর তারা
ধরা খাবে। কেননা যারা এটাকে সিরিয়াস নিবে তারা এইটাতে কোপানোর জন্য ওই 3টা সাবজেক্টই পড়বে, অ্যাডমিশনে তো আরো সাবজেক্ট আছে, তখন কি হবে? সেই কারণে ভাইয়া একদমই ভুলে যাও, এটা আপনা আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। টেনশন তাদের জন্যই যারা জেএসসি এসএসসি তে একটু কম মার্কস আছে, কারণ পরীক্ষা যতই হোক জেএসসি এসএসসির মার্কস তো যোগ হবে, তাই না? তার মানে তোমাদের জেএসসি এসএসসির মার্কস 100% যোগ হচ্ছে, অ্যাসাইনমেন্টের মার্কসও কিন্তু যোগ হবে, হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি, এবং পরীক্ষা হলে তো সেটার মার্কস আছে, আর পরীক্ষা না হলে অ্যাসাইনমেন্ট এবং কি বলে জেএসসি এসএসসির মার্কস। তো অ্যাসাইনমেন্টটাও যাতে আবার শিক্ষামন্ত্রী বলেই দিয়েছে, যদি অ্যাসাইনমেন্টও আবার ভুল ত্রুটি হয় মানে ওটাও চেক করবে, কারণ অনেক টিচার আছে, ধরো আমি একটা কলেজের টিচার, তুই আমার কাছে পড়স না, হ্যাঁ তুই তো গেছস ওই টিচারের কাছে পড়তে, তোরে আমি মার্ক দিব না, ফেল হবে না, হবে না। এটাও শিক্ষামন্ত্রী বলছে না, এরকম কোনো অসঙ্গতি হলে সেটাও উনি তদারকি করবেন। তার মানে তোমরা আর কি বুঝতে চাও, উনি চাচ্ছেনই তোমাদেরকে বস রেজাল্ট গুলো দিতে, আর তোমরা হুদাই খালি প্যারা নিচ্ছ, প্যারা নাই চিল, ওকে? একদম প্যারা নাই চিল, প্যারা নাই কাক, প্যারা নাই মুরগি, প্যারা নাই সব, খালি প্যারা নাই, ওকে? আচ্ছা, তাহলে এবার আসা যাক, অনেক কথা হয়ে গেল, আমি শুধু একটা কথাই বলি, এইচএসসি 21 কোনো প্যারা নাই, এইচএসসি 23 কোনো প্যারা নাই, তোমাদের তো আরোই প্যারা নাই ভাই। তোমাদের বায়োলজির মাত্র 4টা অধ্যায়, এবং তোমরা ক্লাস 9, 10 জুড়ে এই একটা বই পড়ছো, ইন্টারের তো এত বই দেখো নাই, হ্যাঁ, এবং এতবার পড়ছো, তোমরা অনেকেই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো, আজকেও কয়েকজন আমার কাছে ভর্তি হলা ইন্টারমিডিয়েট পড়ার জন্য, এবং আমরা ঈদের পর থেকে ইন্টারমিডিয়েট শুরু করব, এবং আমি যে কাজটা করব, যেহেতু তোমাদের 4টা অধ্যায় শর্ট সিলেবাসে আছে, ওই 4টা অধ্যায় রিলেটেড ইন্টারমিডিয়েটে যে অধ্যায়গুলো আছে, আমি সেই অধ্যায়গুলো প্যারা নাই কাউয়া মতো করে পড়াবো, একদম প্যারা নাই শুধু কাউয়ার মতো করে পড়াবো, ঠিক আছে? এতে করে এসএসসিও হবে, ইন্টারও হবে, এবং দেন ইউ রিয়ালাইজ, ও মা 2 বছর 9, 10 আমি কি পড়ছি বায়োলজি, হ্যাঁ, তোমার রিভাইজটা আরো বেশি ভালো হবে ইনশাআল্লাহ। সো আশা করছি তোমরা তো ফার্স্ট ইয়ারে এবছর জিন্দেগিতেও উঠবা না, নভেম্বরের ফার্স্ট উইকে না কোন উইকে, সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষা, সো পরীক্ষা হইলে তো আরো 2-3 মাস ধরে রেজাল্ট, তোমরা পরের বছর ভাইয়া ফেব্রুয়ারি মার্চে চিন্তা করো ফার্স্ট ইয়ারে উঠবা, কিন্তু আমরা আগস্ট থেকে তোমাদের কিছু টার্মিনোলজি শেখাবো, কারণ বায়োলজিতে কি বলে ল্যাটিন গ্রিক ভাষা অনেক, এই ভাষাগুলো আমরা আগস্ট থেকে তোমাদের শিখাবো, একদম প্যারানাই কাউয়ার মতো করে, ঠিক আছে? আমি আর চিল বলবো না, পুরা প্যারানাই কাউয়া, ওকে? খুব গুরুত্বপূর্ণ, 475-80 জন দেখছো। এইবার আসো আমি প্রিপারেশনটা নিব কিভাবে, খুব মনোযোগ, সবসময় মানে এনজয় করবা, যতই বাস আসুক, আজকে অনেকেই বাসের ছবি দিছে, হ্যাঁ, একজন বাসের ছবি দিছে, একজন বলছে দোস্ত বাসের তো এই সাইডের শাখাগুলো নাই, এগুলো থাকলে তো আরো ছাল চামড়া যাইতো। কি যে বলবো ভাই, এটা তো কোনো বাস না, এটা কি বাস? বরং করোনায় কিন্তু এই তোমাদের জন্য সুবিধা করছে, বাস তো অন্যরা পাচ্ছে। আচ্ছা, তোমাদের এখন কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে, আমি যেহেতু মেডিকেল রিলেটেড এর বিষয়টা দেখি অ্যাডমিশন, আমি আগে মেডিকেল রিলেটেড বিষয়টা বলি, দেন ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু হালকা পাতলা বলবো। সেটা হচ্ছে, মনে করো আমি এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট, এখন আমার কখনোই টার্গেট নাই যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। আমি যদি মেডিকেল না হয়, বাপের টাকা থাকলে বেসরকারিতে ভর্তি হব, বাপের যদি টাকা না থাকে তাহলে ভার্সিটিতে ট্রাই করব, এই তো হিসেব। তাহলে আমি তাদের জন্য অবশ্যই বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা তো মাস্ট। কেউ যদি পারো সাধারণ জ্ঞান, যেহেতু বাংলাদেশ বিষয় থেকে 10 মার্ক থাকবে, সাধারণ জ্ঞান পড়ো। আর ইংলিশের জন্য ভাইয়া তোমরা খুবই পণ্ডিত, তোমরা ইংলিশ মারাত্মক ভালো পারো, তোমরা যা পারো না ইংলিশ টিচাররাও যা পড়ায় না, কারণ সেখানে পড়ানোর কিছু নাই, সেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 6 থেকে 8টা প্রশ্ন থাকে। সিনোনিম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এই 4টা টপিক থেকে 6 থেকে 8টা প্রশ্ন থাকে। এই 6 থেকে 8টা প্রশ্ন তোমাকে এই দুনিয়ার কোনো টিচার ওই ধরে ধরে পড়াবে না, এই ভোকাবুলারি গুলো তোমাকে মুখস্থ করতে হবে। কোন শব্দের পরে অফ বসে, কোন শব্দের পরে ইন বসে, এই জিনিসগুলো তোমাকে নিজেকেই পড়তে হবে। অনেকেই অনেক ট্রিক্স দিবে,
ট্রিক্সগুলো ভালো লাগলে পড়বা, নাহলে নিজে ট্রিক্স বানাবা, যেমনে পড়ো তোমাকে এটা পড়তে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে তুমি যদি ডাক্তারিতে চান্স পাইতে চাও, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদম তামা করে দাও। দুনিয়ার সকল সাধারণ জ্ঞান বইয়ে এই মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা আছে। কারণ এক মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ যদি পড়ো, 10-এর মধ্যে 6 মার্ক তুমি এখান থেকেই পাবা। 4 মার্ক ওই সাম্প্রতিক বা টুকটাক বাইরে থেকে স্থাপনা, স্থপতি, এগুলো তো মুক্তিযুদ্ধ ভিত্তিকই চলে গেল, তাই না? ওকে, ইংরেজির বেলায় বেসিক রুলস তোমরা সবাই জানো। বেসিক রুলস মানে হচ্ছে গ্রামাটিক্যাল যে বিভিন্ন নিয়ম কানুন, ঠিক আছে? তাহলে তোমরা শুধুমাত্র এখন থেকে যে কোনো ইংরেজি বই কেনো, সেখানে সর্বোচ্চ ভোকাবুলারি 1 থেকে 1,500 আছে, ঝাঁঝরা করে দাও। প্রিপোজিশন যা আছে ঝাঁঝরা করে দাও, এটাই হচ্ছে তোমাদের কাজ। ওকে, তাহলে যাদের মেডিকেল প্রিপারেশন জিকে ইংলিশ গেল, তাদের যদি কম্পালসারি বায়োলজি হয়, তাহলে তো তারা অ্যাসাইনমেন্ট করছে, তারা তো চর্চার মধ্যেই থাকছে। এর মধ্যে তোমরা কেউ কেউ কোচিং করছো, কোচিং এরটাও পড়ো, কেউ কেউ কোচিং করছো না, বিভিন্ন টিচারের কাছে পড়ছো, তাদেরটা ফলো করো, ঠিক আছে? যাদের ম্যাথ অপশনাল কিন্তু প্রিপারেশন মেডিকেল, কিন্তু বাপের টাকা আছে, ডাক্তার হইতে সরকারিতে চান্স না পাইলে বেসরকারিতে হবো, তাদের তো একদমই ম্যাথ নিয়ে প্যারা নাই, পুরাই কাউয়া, তাই না? তাদের একদমই, তারা ম্যাথ ছুঁয়াই না, ম্যাথ তুলে রাখো, একদম আসমানে তুলে রাখো, ঠিক আছে? কিন্তু যাদের সরকারিতে চান্স পাবা না, কিন্তু বেসরকারিতে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, কোনো না কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি বা কোনো একটা আমার ভর্তি হইতেই হবে, তারা অবশ্যই ম্যাথটাকেও পাশে রাখো। যতই তোমার ম্যাথ 4 সাবজেক্ট হোক, এমনভাবে ম্যাথটা পাশে রাখো, সবচেয়ে বেস্ট হয়। আমি একটা ভালো বুদ্ধি দিই, পারলে অ্যাডমিশন স্টাইলে ম্যাথটা শেষ করে রাখো। আমি কি করতাম আমার সময়, আমি বলি, আমি যদি এখন, আমার সময় তো আমি রংপুরে যখন কোচিং করতাম, সেখানে তো এরকম রুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েটের মতো কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছিল না। তোমাদের জন্য এই বিষয়টা অনেক তো ইজি। তো দেখা গেল রুয়েটের অনেক ভালো ভালো ছেলেপেলে আছে যারা চমৎকার ম্যাথ পড়ায়, কিন্তু তাদেরকে যদি তুমি বাসায় এনে পড়ো, কারণ তোমার যেহেতু ম্যাথ 4th সাবজেক্ট, তুমি যদি এখন ম্যাথ কি বলে ব্যাচে যেয়ে পড়ো, তোমার হিউজ টাইম নষ্ট হবে। তাহলে তুমি চাচ্ছ একটা বাসায় কোনো ছেলে নিয়ে আসলা, ছেলেকে নিয়ে এসে তুমি পড়লা, তাহলে ও তো মান্থলি মিনিমাম 5,000-4,000 টাকা নিবে, এত টাকা পাবা কই? আমরা কি করতাম জানো, আমরা 10 জন ফ্রেন্ড মিলে আমরা বলতাম, দোস্ত 2,000 করে দে, তাহলে 10 দুগুণা কত হয়? 20,000। আমরা একটা ওইখানকার আমাদের রোকেয়া ইউনিভার্সিটির ভালো ম্যাথ পড়াতেন উনি, ওনাকে বললাম যে ভাই আপনি খালি অ্যাডমিশন স্টাইলে সপ্তাহে 1 দিন কইরা আমাদেরকে পুরো ম্যাথ শেষ করে দিবেন, আমরা 2-3 জন আছি, আমরা আপনাকে 20,000 টাকা দিব, আপনি ম্যাথ শেষ করে দিবেন। উনিও খুশি, আরে 20,000 শুধু ম্যাথটুকু উনি করলো, তাহলে আমরা 10 জন, আমাদের কিন্তু মাত্র 2,000 টাকা করে লাগলো। সো যাদের একটু আর্থিক সমস্যা তারা এই টেকনিকটা ফলো করতে পারো। এবং ভাইস ভার্সা, যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তারা দেখা গেল আমি যেমন বায়োলজির উপর মিনিমাম 40-50টা ক্লাস নিব, তো তোমার প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং, তুমি আমার কাছে আসে যদি 40-50টা ক্লাস তোমার মনে হয় যে আল্লাহ এত টাইম নষ্ট হবে, তাহলে তোমার এখানে দরকার নাই। তুমি বায়োলজির বেলায়ও মেডিকেলের কোন একটা স্টুডেন্টকে বাসায় নাও, সেক্ষেত্রে তো ওরা অনেক টাকা নিবে, তোমরা গ্রুপ করে এরকম কারো কাছে পড়তে পারো। এটা হচ্ছে ব্যাপার। আর যারা মনে করো যে না আমার এনাফ টাইম আছে, তারা অবশ্যই এরকম কোনো টিচারের কাছে বলো, কারণ যে টিচার তোমাকে আসলে শুধুমাত্র ওইটার দিকেই ফোকাস করবে, যে টিচার তোমাকে আজকে পড়াবে, হ্যাঁ আমি যা পড়াচ্ছি এর বাইরে অ্যাডমিশনে কিচ্ছু আসবে না, এর বাইরে ঢাকা ভার্সিটিতে ম্যাথ থেকে কিচ্ছু আসবে না, এমন কারো কাছেই পড়ো ভাইয়া। তো তুমি যদি এখন গিয়ে আবার সেই বেসিক থেকে পড়ে ভাইয়া 5 মাস 10 মাস ধরে ম্যাথ পড়তে চাও, বায়োলজি এমন কারো কাছে ধর পড়লা, আমার কাছে আসলা, আমি এখন তোমাকে আবার 6-7 মাস ধরে বায়োলজি পড়াবো, তোমার শালার ভাই প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং, তুমি এখন আসছো বায়োলজির জাহাজ হইতে, এই মানে নো নেভার। বায়োলজি এই 10 দিন পড়লেও ইউনিভার্সিটিতে 30-এর মধ্যে 25+ পাওয়া যায়, তোমাকে জানতে হবে। সো এই জন্য তোমাদের যেটা অপশনাল, তুমি সেটা শর্টকাট ওয়েতে অবশ্যই এই ডিসেম্বরের আগেই পড়ে ফেলবা। এতে করে তোমার কি লাভ হবে, তুমি যদি কারো কাছে ম্যাথ অপশনাল, ম্যাথটা এরকম করে নোট করে রাখো, ওই টিচার তো পড়াবে, তোমার মাথায় তো কিছু ঢুকবে না, তোমার মাথায় তো মেডিকেল, হ্যাঁ কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, আবার সাধারণ জ্ঞান ইংলিশ, হনুলুলু রাজধানী ভাগ্যিস পড়তে হবে না, কারণ ইন্টারন্যাশনাল নাই। তাহলে ম্যাথটা কি করবা, যেই দিন পড়াবে সেই দিন বুঝা রাখবা, সুন্দর করে নোট করে রাখবা যে ট্রিক্সটা কি দিল ভাইয়া,
দেন এই ম্যাথটা কখন রিভাইজ করবা? অ্যাডমিশনের সময় যদি তুমি দেখো যে তোমার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মেডিকেলের আগে হচ্ছে, তখন ঠিক এই প্রিপারেশনগুলো তো যা আছে তাই, তখন ঠিক 10 দিন আগে বা 15 দিন আগে ওই ম্যাথগুলো বা সর্বোচ্চ 1 মাস আগে থেকে ওই ম্যাথগুলো রিভাইজ করবা। আর যদি দেখো মেডিকেল পরীক্ষার পরে চান্স পেয়ে গেলে তো ভুলেই যাও ম্যাথের কথা, আর যদি চান্স না পাও তখন তো তুমি অনেক সময়, যেমন দেখো এবার মেডিকেল ভর্তি পরীক্ষার পর কত মাস টাইম পাচ্ছে, তাহলে যারা মেডিকেলে চান্স পায় নাই তারাও কিন্তু একটা আল্লাহর রহমতে বিশাল একটা টাইম পাচ্ছে, এটা উপরওয়ালাই তাদেরকে কিন্তু দিয়েছে। এখন তারা যদি কাজে না লাগিয়ে শুধু হতাশ হয় তাহলে কিন্তু ভাইয়া এটা খুবই একটা বাজে অবস্থা হবে। সেই কারণে উপরওয়ালা অবশ্যই তোমাদেরকে ভালো কিছু দিবে, সবসময় এই বিশ্বাসটা রাখো যে যাই হোক সবকিছু আমার অনুকূলে থাকবে। শুধু একটা কথাই মাথায় রাখো যে তুমি একা না, তোমার প্রবলেম হওয়া মানে তোমার আশেপাশের সবারই প্রবলেম হওয়া। এই প্রবলেম, এই নতুন একটা পরিবেশ সে তোমাকে খাপ খাওয়াই নিতে হবে, এটাই তো অভিযোজন। এবং এই পৃথিবীতে যারাই অভিযোজনে টিকছে তারাই সফল। সো তোমাকে অভিযোজিত হবে আজকের ডিসিশনের উপর ডিপেন্ড করে, এবং এটাকে খাপ খাওয়াতে হবে, দেন তুমি কিন্তু সাকসেস হবা। সো আমার কথা হচ্ছে অবশ্যই অবশ্যই অ্যাডমিশন, কোনো বিকল্প নাই, যেটা ভালো হয় অ্যাডমিশন। তুমি যদি মনে করো এই কোচিং এ করলে তুমি চান্স পাবা, ওয়েল, এই ভাইয়ের কাছে পড়লে চান্স পাবা, ওয়েল, ডিসিশন তোমার, কিন্তু তোমাকে অ্যাডমিশন নিয়েই পড়তে হবে। এইচএসসি 21 আর কোনো কথা নাই। চলে আসি এইচএসসি 23। হ্যাভ এ রিল্যাক্স, অল ইজ ওয়েল। এইচএসসি 23 বলেই দিছি, এসএসসির কোনো পড়া এখন পড়বা না, ঠিক 2 মাস আগে পড়বা, কারণ যতটুকু সিলেবাস ওই 2 মাস আগে পড়লেই তোমরা পারবা। তোমরা ঈদের পর, এখন ঈদের আগে একটু ব্যায়াম ট্যাম করো, ঈদের পর খুব ভালো মতো মাংস টাংস খাও, তারপর থেকে তোমরা শুরু করে দাও, যে যার কাছে যেভাবে পড়াচ্ছে এভাবে তোমরা শুরু করে দাও, ঠিক আছে? তোমরা অনেকেই প্রশ্ন করছো ভাইয়া জেএসসি এসএসসির মার্ক কিভাবে কাউন্ট হবে? তোমাদের বড় ভাইদের যেভাবে কাউন্ট হয়েছে সেভাবেই কাউন্ট হবে। এবং অনেক স্টুডেন্ট আছে আমাকে বলছিল ভাই আমার জেএসসি এসএসসিতে এ প্লাস নাই, আমার তো কখনোই এইচএসসিতে এ প্লাস হবে না, কিন্তু মজার বিষয় তাদেরও এ প্লাস আসছে। সো এটা উপরালাই ভালো জানে যে ওনারা, তবে আমি এতটুকু শিওর যে তোমার অন্তত গভর্নমেন্ট 1 মার্ক বাড়াবে, কখনোই কমাবে না, কারণ গভর্নমেন্ট চাইবে যে আমাদের অনেক ভালো ভালো এ প্লাস আসুক, কখনোই চাইবে না যে তোমাদের রেজাল্ট খারাপ করে এবার সবচেয়ে খারাপ রেজাল্ট দেখাতে, এটা কখনো চাইবে না। তাই যা হবে, এখন তুমি আমার কাছে ভয় পাচ্ছ ভাইয়া জেএসসি কি হবে, এসএসসি কি হবে। আচ্ছা জেএসসি এসএসসি যাই হবে না কেন, এটা কি তুমি চেঞ্জ করতে পারবা? কখনোই চেঞ্জ করতে পারবা না। সো এত টেনশন না করে উপরওয়ালার কাছে দোয়া করো যে যা হবে সেটা যাতে তোমার ভালোর জন্য হয়। তো এইচএসসি 23 তো কোনো চিন্তাই নাই, আর এইচএসসি 22 তোমরা আমার কাছে মনে হয় লাকি, বিকজ তোমাদের একটা খুব ভালো সুযোগ আছে পর্যবেক্ষণ করার, কারণ তোমাদের বড় ভাই আপুরা তারা কি করছে তাদের উপর তোমাদেরটা ডিপেন্ড করবে। তাদের যদি শর্ট সিলেবাসে এক্সাম হয় অ্যাডমিশন তোমাদেরও হবে, তাদের যদি না হয় তোমাদেরও হবে না। তাহলে তোমাদের কিন্তু এই সুযোগগুলো আছে জানার, কিন্তু এটা কিন্তু 21 ব্যাচের এই সুযোগটা নাই, 23 ব্যাচের তো অনেক সুযোগ। তাই আমার কাছে মনে হয় তোমরা একদমই টেনশন করো না। আমার কি মনে হয় জানো, গভর্নমেন্ট আজকে মানে শিক্ষামন্ত্রী আজকে উনি কিন্তু ঘোষণা দিতে পারতেন অটোপাস, হয়তোবা অটোপাসই হয়ে যেতে পারে, কিন্তু আজকে কেন ঘোষণা দিলেন না জানো? কারণ আজকে যদি অটোপাসের ঘোষণা দেয় তাহলে এই 21-এর স্টুডেন্টরা এখন তো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে। তোমরা নিশ্চয়ই জানো 20 ব্যাচের অ্যাডমিশন হয়নি, তাহলে এই 21 ব্যাচের আবার অ্যাডমিশনের জন্য তারা কয় বছর ঝুলায় রাখবে ভাইয়া? কত বছর ঝুলায় থাকবে জানো? কারণ 20 ব্যাচের অ্যাডমিশনের পর আরো তো অনেক বেশি টাইম পাবে অ্যাডমিশনের জন্য 21 ব্যাচ। তাহলে 21 ব্যাচকে যদি আমি আজকেই ঘোষণা দেই তোরা অটো পাস, তাহলে কি 2টা অ্যাডমিশন একই সাথে পড়ে গেল না? এই জিনিসটা যাতে না হয় এই কারণেই তোমাদেরকে কিন্তু পেছানো হলো। বুঝতে পেরেছো তোমাদেরকে পেছানোর কারণ কি? কারণ যদি এখন এসে আজকে এসে আবারও যদি বলে যে লকডাউন এত তারিখ পর্যন্ত, স্কুল কলেজ খুলবে আরো ডিসেম্বরে, তাহলে তোমরা আরো বিরক্ত হইতা। তো তোমাদের পড়াশোনার মধ্যে রাখার জন্য কিন্তু একটা খুব সুন্দর চমৎকার ডিসিশন নিয়েছে। যে ডিসিশনই নিবে সবসময় মাথায় রাখবা যে এটা শুধু একা তোমার জন্য নেয়নি, সবার জন্য নিয়েছে। সো আমার কাছে মনে হয় যে তোমরা একদমই হতাশ হইও না ভাইয়া, তোমরা পড়াশোনার মধ্যে থাকো, এটা গভর্নমেন্টও চায়, এটা আমরাও চাই, এবং আমরা জানি যে এই পড়াশোনার মধ্যে থাকাটা খুবই কষ্টকর, বাট ওই যে বললাম এত কষ্টের মধ্যে যে টিকে থাকতে পারবে সেই সফল হবে। সো ধন্যবাদ 400-র মতো স্টুডেন্ট এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য। তারপরেও কারো প্রশ্ন, এখন আমি যে কাজটা করব, এখন আমি তোমাদেরকে, তোমরা যদি সরাসরি কেউ আমার কাছে, অর্থাৎ তোমাদের ক্ষমা মানে চেহারা দেখায় তোমরা যদি আমাকে প্রশ্ন করতে চাও, তোমরা গেস্ট রিকোয়েস্ট আমি অন করে রাখছি ভাইয়া,
আমি গেস্ট রিকোয়েস্ট অন করে রাখছি। তোমরা যদি কেউ লাইভে এসে প্রশ্ন করতে চাও তোমরা লাইভে এসে প্রশ্ন করতে পারো। আমি অপূর্ব অপু ভাই যদি জানি না ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমি ওনাকে ইনভাইট করতাম, উনি যদি 2-4 মিনিট কিছু বলতেন আর কি। তো তোমরা, উনি নাই, উনি দেখছেন না। তো তোমরা যদি কেউ বলতে চাও সরাসরি এসে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, সরাসরি এসে। তো এটা একটা খুব মজা। সবচেয়ে একটা কথাই বলবো ভাইয়া, সব সময় কখনোই ডিপ্রেসড হবে না। এই দুনিয়াবি কে কি বললো, কে কি সিস্টেম করলো, এইটার উপর কখনোই ডিপ্রেসড হবে না। তুমি যদি সত্যিকার অর্থে 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তুমি যদি মুসলিম হয়ে থাকো, যারা অন্যান্য ধর্মাবলম্বীর সেটার কথা আছি না, তোমরা যদি মুসলিম হয়ে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, উপর আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের মনে কখনোই টেনশন আসার কথা না। এটা আমি বিলিভ করি। জীবনে কত কত সমস্যা যে ফেস করবা, মানে এটা তো কিছুই না। আর সবচেয়ে বড় কথা কি, যখন কোনো কেউ একা একটা সমস্যা ফেস করে তার যে কি কষ্ট, তাহলে সবসময় তুমি একটা জিনিস জানো কি ভাইয়া, যে আমাদের যখন একটা কষ্ট লাগে, আমরা যদি আমাদের কাছের মানুষের কাছে এটা শেয়ার করি, আমাদের ভাল লাগে, তাই না ভাইয়া? তাহলে লক্ষ্য করো তো, এখন যে তোমরা একটা কষ্ট পাচ্ছ, এই কষ্টটা কি তুমি একা পাচ্ছ না, লাখ লাখ স্টুডেন্ট পাচ্ছে। তাহলে তোমাদের কষ্টটা তো অনেক কমে আসার কথা। যখন একই কষ্ট অনেকজন পাই, ধরো আমরা ফুটবল খেলছি, ফুটবলে যখন আমি হেরে যাই, কষ্টটা 11 জনের মধ্যে ভাগ হয়ে যায়, তাই না? বাট যখন আমি ধরো দাবা খেলবো, আমি একা খেলছি, হারলে পুরো কষ্টটা আমার মধ্যে, শালা আমি হাইরা গেলাম, কারে কি বলবো, দোস্ত হারলাম, আমার মধ্যেই কষ্ট। কিন্তু তো ব্যাপারটা হচ্ছে যে এই তুমি যদি মনে করো তুমি বাঁশ খাইছো, অশিলা বাঁশ আর যে বাঁশই হোক, তুমি তো বাঁশ খাও না, এটা তো আমি জানি। বাট যদি তোমার মনেও হয় তো বাঁশ তো তুমি একা খাও নাই, 2 লাখ মানুষ খাইছে, তাহলে 2 লাখের কাছে কষ্টটা গেলে তোমার তো কষ্ট এতটুকু ভাইয়া, তুমি কেন এত টেনশন নিচ্ছ, তাই না? তোমার একার কষ্ট তো এটা না। তো এই কারণে আমার কাছে মনে হয় একদমই প্যারা নিও না। অনেকেই মনে হয় রিকোয়েস্ট করছে, তারা আসতে চায়। আচ্ছা, রবিউল ইসলাম মনে হয় আসতে চায়, দেখি রবিউল ইসলাম কিছু বলবে কিনা। রবিউল ইসলামকে 44 লাখ, হ্যাঁ, তাহলে কত জনের কাছে টেনশন গুলো ভাগ হয়ে গেছে না? তোমার তোমার কেন এত টেনশন? কই রবিউল ইসলাম, আসো ভাইয়া। নাই তো, আসে না তো রবিউল ইসলাম। আচ্ছা, আর কেউ এসে কথা বলতে চাও, সরাসরি কথা বলতে চাও? না, রবিউল ইসলাম মনে হয় রিকোয়েস্ট দিয়ে চলে গেছে। দেলোয়ার হোসেন সজীব আসতে চায়, আমরা সজীবকে অ্যাড করছি। সজীব, তুমি আসতে চাইলে একটা ক্লিক মারো ভাইয়া। নাই, ও চলে আসছে। আসসালামু আলাইকুম সজীব। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসসালাম, বলো তোমার প্রশ্ন বলো, কি জানার আছে আমার জি কাছে। ভাইয়া, জি ভাইয়া, এখন কি আমরা কি শর্ট সিলেবাস কি ভালোভাবে কমপ্লিট করব, নাকি শর্ট সিলেবাসের সাথে আমাদের যে বাকি চ্যাপ্টার গুলো আছে ওইগুলো আমরা শেষ করবো ভাইয়া? আচ্ছা, প্রথম যেটা কথা, শর্ট সিলেবাস তো 100% ভালো মতো কমপ্লিট করতে হবে, একাডেমিক স্টাইলে প্লাস অ্যাডমিশন স্টাইল। যেমন আমি যদি বায়োলজি সাবজেক্টের কথা বলি, তুমি যদি বায়োলজি তোমার মেইন সাবজেক্ট হয়, তাহলে 24টা অধ্যায় আছে, তাহলে 10টা অধ্যায় শর্ট সিলেবাসে, তাহলে তো বায়োলজির উপর একটা পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে। তাহলে তো তুমি অবশ্যই ওই শর্ট সিলেবাসটা ভালো করে পড়বা, এবং সেটা একাডেমিক অ্যাডমিশন দুইটা স্টাইলই তোমাকে পড়তে হবে। এখন কথা হচ্ছে, বাকি যে 14টা অধ্যায় তুমি যদি এখন থেকে না পড়ো ভাই, তার মানে এই 5 মাসে তো তুমি আর পড়বা না, তাই না? তুমি যদি মনে করো আমি শুধু শর্ট সিলেবাস পড়বো, তাহলে এই 5 মাসে তুমি পড়বা না। তুমি কখন পড়বা জানো? বাকি 14টা অধ্যায় যদি ঘোষণা আসে পুরা বইয়ের উপর অ্যাডমিশন হবে। তুমি কি জানো এই ঘোষণাটা কখন আসবে? যখন মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে। তো মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার পর তুমি সময় মনে হয় 1 মাস পাবে। তার মানে এই 14টা অধ্যায় তুমি পড়লাই না, 1 মাস আগে তোমাকে এই 14টা অধ্যায় পড়তে হবে। ইজ ইট পসিবল টু কমপ্লিট না ভাইয়া। 14 চ্যাপ্টার্স? নেভার, কখনোই কমপ্লিট করা যাবে না। এ কারণে হালকা পাতলা হলেও এই 14টা চ্যাপ্টার তোমার এখনই পড়ে রাখা উচিত। যদি কখনো আমরা দেখি যে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে, তো আলহামদুলিল্লাহ, সেটা তো তোমার ভালো মতো পড়া আছেই। আর যদি কোনো কারণে ফুল সিলেবাসের হয়, তোমার কিন্তু টেনশন নাই, কারণ তুমি একবার না একবার সেটা পড়ে রাখছো। বুঝতে পেরেছো? আর কোনো প্রশ্ন আছে? জি ভাই, একটা প্রশ্ন আছে ভাইয়া।
শর্ট হুম সিলেবাস, সাপোজ যদি আমাদের যদি এক্সাম যদি শর্ট সিলেবাসের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি এক হুম। রাইটার বই ফলো করা উচিত নাকি আমাদের দুই তিনটা রাইটার বই তোমাদের ফলো একটা করা উচিত? কথা বলি, একটা কথা বলি। নর্মালি আমি সবসময় বায়োলজিটাই টানছি, কারণ এটা নিয়ে আমার ভালো জানা আছে। বায়োলজিতে আজমল স্যারের বই আর হাসান স্যারের বই পড়লে প্রতি বছর 27-28টা প্রশ্ন হুবহু কমন পাওয়া যায়। ঠিক আছে? সবসময় আমি একটা কথা বলি, যারা মেডিকেলে ফার্স্ট হয় সেও 100-100 পায় না, ভুল মানুষ পড়বেই। তা তোমাকে যে 30টাই কমন পাইতে হবে তা নয়। তুমি একটা নিজেই চিন্তা করো, তুমি জানো বায়োলজিতে 30টা প্রশ্ন মধ্যে একটা বই পড়লে, মানে একটা রাইটারের বই, বোটানি একটা, জুওলজি একটা পড়লেই 27টা কমন পাওয়া যায়। আর বাকি 3টা কমন পাইতে গেলে তোমাকে আরো 10টা বই পড়তে হবে। তা এটা তো একটা পাগলেও বুঝবে যে 3টা প্রশ্নের জন্য আমি 10টা বই আরো পড়বো। তার চেয়ে আমি একটা করে বই পড়বো, কপাল ভালো হলে এখান থেকে 30টা প্রশ্নই আসবে। আর যদি না আসে, আমি তোমারে বলছি, ওই 10টা বই তুমি যেমন পড়ছো না, এই যদি 2 লাখ পরীক্ষা দেয় মেডিকেল, 2 লাখের মধ্যে 1 লাখ, মানে কি বলবো, 99,000 জনই পড়বেন। কিন্তু যে 27টা তুমি এই একটা বই থেকে কমন পাবা, এই 27টা যদি তুমি সঠিক করতে পারো, তুমি মেডিকেলে চান্স পাবা। এ কারণে আমার কথা হচ্ছে, যেহেতু এত বছর থেকে যেহেতু এত বছর থেকে একটা বই থেকেই প্রশ্ন হয়েছে, আমি প্রথমে বলবো শর্ট সিলেবাসের উপর তুমি একটা বই আগে 100% পড়ো। যদি ভাইয়া তোমার মনে হয় আর কত পড়বো, আমি সবই পারি, ওয়েল, দেন তোমাকে আমি 2টা বইয়ের মেনশন করছি। প্রাণী বিজ্ঞানে আজমল স্যার ছাড়া আর এক্সট্রা 2টা বই পড়তে পারো, একটা হচ্ছে আব্দুল আলিম স্যারের বই আর একটা হচ্ছে কাজল ব্রাদার্স এর বই। আর উদ্ভিদ বিজ্ঞান হাসান স্যার ছাড়া তুমি হয়তো বা আজিবুর স্যারের বই অথবা লেকচার পাবলিকেশন আছে, বা অথবা কাজল ব্রাদার্স এর। কিন্তু আমি আবারও বলছি, এত বই পড়ে এক্সট্রা তথ্য খোঁজার চেয়ে কি ভালো জানো, তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কেনো, হয় রয়্যাল গাইড কেনো অথবা অন্যান্য যদি পাবলিকেশন আছে কেনো। সেখানে কি করা আছে জানো, অন্য বইয়ের যত অতিরিক্ত তথ্য সেগুলো কিন্তু ব্যাখ্যা আকারে দেওয়া আছে। তাহলে তোমার তার বই কিনতে হচ্ছে না, ওই অতিরিক্ত তথ্যগুলো পড়ে ফেললা। ধরো তুমি হাইড্রা পড়ছো, হাইড্রাতে আজমল স্যার বাদে অন্যান্য বইয়ে কি তথ্য আছে সেগুলো কিন্তু ওই রয়্যাল গাইডে আছে। আমি রয়্যাল গাইডের সাথে একটু জড়িত দেখে আমি জানি, অন্যান্য গাইড আমার ঘাটা হয় না। বুঝতে পেরেছো? তাই আমার জি কাছে ভাই। মনে হয় না যে তোমার 10-12টা বই পড়ার দরকার আছে। তুমি অবশ্যই কয়টা পড়ো, একটাই পড়ো। আর এক্সট্রা ইনফোর জন্য তুমি এরকম একটা প্রশ্ন ব্যাংক কিনো, হয়তোবা যে কোনো প্রশ্ন ব্যাংকেই ও অন্য বইয়ের তথ্য দেওয়া আছে। আমার রয়্যাল গাইডেরটা মনে আছে তাই আমি বলি। আর কিছু? না ভাইয়া। সালাম আলাইকুম ভাইয়া। আসলাম, ঠিক আছে। আর কেউ আসবা সরাসরি? আর কেউ? অনেকেই আসতে চায়। আমরা কাকে, তুমি তাহলে লিভ নাও ভাইয়া, তুমি লিভ নাও। ওকে, আচ্ছা। আর কে আসতে চায় দেখি? মহসিনা মিম। ওকে, মহসিনা মিম দেখি কি বলে, মহসিনা মিমের কি প্রশ্ন আছে। আসুক তাহলে। তাহলে আমরা আমরা চলে যাচ্ছি না, একটু সরাসরি কিছু প্রশ্ন করি আর কি। একটা বই পড়লেই হলো, হ্যাঁ ডেফিনেটলি। আরে একটা বইই তো ভালো মতো পারি না। যারা এবছর মেডিকেলে চান্স পায় নাই, তাদেরকে জিজ্ঞেস কইরো যে জানা জিনিসটাই তারা কিন্তু ভুল করছে, একদম জানা জিনিসটাই ভুল করছে, এবং সেটা কিন্তু এই আজমল হাসান স্যারের বইয়ে ছিল। এমন কিছুই ভুল করছে দেখে তারা চান্স পায়নি। তারা যদি আজমল হাসান স্যারের বইয়ের সবই পারতো, তারা তো অবশ্যই চান্স পাইতো। এবং ফিজিক্সের জন্য ইসাক স্যার আর কেমিস্ট্রির জন্য হাজারি স্যার। এগুলোই আমরা মানে অ্যাডমিশন মানে পড়াই, এবং এগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, আর কে আসবে? ও আসলো না, ও মনে হয় পালা গেছে। সিনথিয়া মনা, দেখা যাক। ওকে, তোমাদের যদি আসলেই আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আল্লাহ হাফিজ। একটা বই ভালো করে পড়ি না, তার উপর আরো 2-3টা, এক্স্যাক্টলি একটাই পড়বো ভালো করে। না, আচ্ছা। শাকিল আহমেদ, শাকিল আহমেদ আসতে চায়? কই? রবিউল ইসলাম আসতে চায়? রবিউল ইসলাম, নো অ্যান্সার, নো অ্যান্সার। শিবলি আসতে চায়? দেখি শিবলি আসতে চায় কিনা। সো আল্লাহ হাফিজ। যদি শিবলি না আসে তাহলে আমরা এখন আল্লাহ হাফিজ করে দিব। ঠিক আছে? না, ডিক্লাইন তো। ভাইয়া ভালো থেকো, ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আর বিষয়টা এমন না যে আজকে বললাম প্রশ্ন, নানান প্রশ্ন আসবে।
তোমাদের মনে যার যে প্রশ্ন থাকে তোমরা গ্রুপে পোস্ট করো, দেখবা যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমাদের গ্রুপে, হয়তোবা যেটা আমি জানি না ওনারা জানে, আমার আগেই ওনারা কিন্তু আনসার দিয়ে দিবে। তাই আমার রিকোয়েস্ট হচ্ছে যে আজকে অনেক প্রশ্নের আনসার না পেলে তোমরা গ্রুপে পোস্ট করো। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।